হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এখন আমি করব সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আপকামিং বাংলা সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে টিজার রিভিউ, যেটা খানিকক্ষণ আগে মেকাররা অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ায় ড্রপ করেছে। এখন কেমন হলো এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা জানেন সিনেমা হলেও কিন্তু এই টিজারটা দেখানো হয়েছে দুর্গাপুজোর ছবিগুলোর সঙ্গে, কালী পুজোর ছবিগুলোর সঙ্গে অ্যাটাচ করা ছিল। কিন্তু যদিও আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত সিনেমা হলে দুর্গাপুজোর ছবি, কালী পুজোর ছবি দেখতে গেছি, বাংলা ছবিগুলো, সেখানে কিন্তু এই টিজারটা দেখানো হয়নি। তো আমি প্রথমবারের জন্য আজকেই দেখতে পেলাম। আপনাদের মধ্যে যদি অনেকে রয়েছে আমি জানি খুব ভালো মতো, ইনফ্যাক্ট আমার অনেক বন্ধুরা আমাকে এসে বলছে যে সিনেমা হলে কিন্তু এই টিজারটা দেখানো হয়েছে। এখন আপনারা যারা আগে দেখেছেন বড় পর্দায় কিরকম লাগছে সেটা আপনারাই বলতে পারবেন, কিন্তু আমি ছোট স্ক্রিনে দেখলাম এবং সেখানে আমার কিরকম লাগলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পার্টিকুলার ছবিটার মধ্যে তিনটে টাইম লাইনে পরিচালক গল্পটা বলবেন। একটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর টাইম লাইন, যেটা প্রায় 5-6 বছর আগের, এবং একটা হচ্ছে নটি বিনোদিনীর টাইম লাইন, যে টাইম লাইনে আপনি শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাবেন, ব্রাত্য বসুকে দেখতে পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি ব্রাত্য বসু সেখানে গিরিশ ঘোষের ক্যারেক্টার প্লে করছে, অনেকেই হয়তো জানেন। এবং বর্তমান যে টাইম লাইন সেখানে আপনারা ঈশা সাহাকে দেখতে পাবেন, যে এখানে একজন ফিল্ম মেকারের ক্যারেক্টার প্লে করছে এবং সে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্যর কুল কিনারা করবার চেষ্টা করছে। তো এখানে একটা ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্ট, যেটা আপনাকে অবশ্যই খানিকটা, আমি বলবো এই টিজারটা দেখবার পরবর্তীতে জাতিস্বরের কথা মনে পড়ছিল, খানিকটা গুমনামির কথা মনে পড়ছিল। ইনফ্যাক্ট এখানে ঈশা সাহেব যে ক্যারেক্টারটা রয়েছে তার দেখবেন একটা সংলাপ রয়েছে যে যদি আমি এগুলো নাই করতে পারি তাহলে এই ছবিটা বানিয়ে মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট। এটাই বেসিক্যালি ওই ডায়লগটা সারমর্ম, যে যুক্তিটা কি, লাভটা কি, আমি এই ছবিটা বানিয়ে যদি এগুলো না করতে পারি তাহলে ছবিটা বানানোর মানেই হয় না। সেটা কিন্তু কোথাও একটা অনির্বাণ ভট্টাচার্যের গুমনামি ছবিতে যে পার্টিকুলার ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটা যে সোলটা ছিল, যে এসেন্সটা ছিল ক্যারেক্টারটার, সেটাই কিন্তু এখানে ঈশা শাহের ক্যারেক্টারের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ধরনের থিওরিজ রয়েছে। কেউ বলে সমুদ্রে বিলীন হয়ে গেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, অনেকে বলেন যে অলৌকিকভাবে তিনি তার অন্তর্ধান ঘটেছিল, স্বাভাবিক মৃত্যু হয়নি। অনেকের বক্তব্য এরকম যে জগন্নাথ মন্দিরের বিগ্রহে তিনি বিলীন হয়ে গেছিলেন, অনেকের বক্তব্য তিনি সুইসাইড করে নিয়েছিলেন, অনেকের বক্তব্য যে তাকে মার্ডার করা হয়েছিল। সেইগুলোর মধ্যে কোনটা আসলে সত্যি, কোনটা আসলে মিথ্যে, এগুলোকে নিয়ে কিন্তু ক্লিয়ার আইডিয়া আজ অব্দি কারোর কাছে কিছু নেই। এবং সেটাই কোথাও একটা এই ছবিটাকে ইন্টারেস্টিং বানিয়ে দিচ্ছে, যে পরিচালক এই যে এতগুলো থিওরি রয়েছে, সেই থিওরিগুলোর মধ্যে কোন থিওরিগুলোকে দেখান এবং কোনগুলোর ওপরে তিনি জোর দেন। মানে কোথাও একটা তো প্রত্যেকটা মানুষের নিজের একটা বিশ্বাস থাকে, মানে বিশ্বাস ভুলও হতে পারে, কিন্তু তবুও কিছু থিওরি শুনে আপনার মনে হবে যে আচ্ছা এটা জোরালো থিওরি, এই থিওরিটার মধ্যে তবুও একটু দম আছে মনে হচ্ছে, অন্য থিওরিগুলো বোকা বোকা। এবার সৃজিত মুখোপাধ্যায় কোনটাকে কতটা জোর দিয়ে দেখান এবং কোনটার উপরে বেশি এমফাসাইজ করেন সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তবে আমি যেটা মনে করি, মানে আমার মনে হয় কোথাও একটা সৃজিত মুখোপাধ্যায়ের এতদিনের কেরিয়ার দেখে, ফিল্মোগ্রাফি দেখে আমার মনে হয় যে তিনি কিন্তু একটা পরিষ্কার রাস্তা বেছে নেবেন না, যে আচ্ছা ঠিক আছে এটাই হয়েছিল, একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া, যে একটা না কনক্লুশন, যে আচ্ছা ঠিক আছে এটাই হয়েছিল, বাকি থিওরিগুলো সব বাজে ভুলভাল, এটাই হয়েছিল এটাই বিশ্বাস করো, এরকম কথা তিনি বলবেন না। তিনি সমস্ত থিওরি দেখাবেন, এবার তার মধ্যে কিছু জোর দিয়ে দেখাবেন, কিছু হয়তো অতটা এমফাসাইজ করবেন না, কিন্তু তিনি দেখাবেন হয়তো অনেকগুলো থিওরি। আমার ব্যক্তিগতভাবে যা মনে হচ্ছে, বাকিটা তো দেখুন ছবিটা দেখলে বুঝতে পারবে। এবং এখানে কিন্তু শুভশ্রী গাঙ্গুলিকে নটি বিনোদিনীর ভূমিকাতে মন্দ লাগছে না, যেটুকু যা দেখতে পাচ্ছি। খুব বেশি তো দেখা যাচ্ছে না, সত্যি বলতে খুবই কম্প্যাক্ট রাখা হয়েছে এই পার্টিকুলার টিজারটাকে, টু দি পয়েন্ট রাখা হয়েছে। ট্রেলার লেভেলে যখন আমরা সংলাপ বলতে দেখতে পাবো তখন আরও বুঝতে পারবো যে নটি বিনোদিনীর ভূমিকাতে শুভশ্রী গাঙ্গুলিকে কিংবা দিব্যজ্যোতিকে কতটা মানিয়েছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকাতে। এখানে যেহেতু ডায়লগ দেওয়ার বিষয় নেই, জাস্ট আমরা দেখতে পাচ্ছি এবং লুকটাকে অনেকটা বেশি কাছাকাছি করে তোলবার চেষ্টা করা হয়েছে। ডেফিনেটলি সৃজিত মুখোপাধ্যায় সেই বিষয়গুলোতে যথেষ্ট মনোযোগী হয়েছেন, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এখানে যেরকম লুকগুলোকে তৈরি করা গেছে। এ কারণে টিজার লেভেলে ব্যাপারটা ভালো লাগছে। এবার ট্রেলারে ডায়লগ যখন বলবে দিব্যজ্যোতি কিংবা শুভশ্রী গাঙ্গুলি, বা ছবি যখন আমরা দেখবো, অ্যাকচুয়ালি ছবি দেখলে, কারণ এই দু একটা ডায়লগ বলা দেখে বা দু একটা দৃশ্য দেখে আসলেই একজন অভিনেতা ওই চরিত্রগুলো হয়ে উঠতে পেরেছে কিনা সেটা কিন্তু বলা সম্ভব হয় না। এবং যেহেতু একটা লেজেন্ড, মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে গল্প, লেজেন্ড ইন দ্য সেন্স আমি শুধুমাত্র কিংবদন্তি অর্থে বলছি না, আমি বলছি একটা দেখবেন লোক কথা এই শব্দটা ব্যবহার করা হয়েছে, যে কারণে কিন্তু এখানে একটা ড্রিমি একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর। যে কটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করবেন, ট্রিটমেন্টটা কিন্তু ডিফারেন্ট। সেটা কিন্তু নটি বিনোদিনীর যে টাইম লাইন সেখানেও সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়নি, প্রেজেন্ট টাইম লাইনে তো ছেড়েই দিন, এবং সেটা কিন্তু ভালো লাগছে। তার সঙ্গে সঙ্গে মিউজিকের কাজ কবির সুমন, ইনফ্যাক্ট গিরিশ ঘোষকেও মিউজিকে ক্রেডিট দেওয়া হয়েছে, তো তারও বেশ কিছু গান ব্যবহার করা হচ্ছে, সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এবং এখানে ইন্দ্রদীপ দাশগুপ্ত, তার
ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেফিনেটলি সেগুলো কিন্তু ইম্প্যাক্ট রাখতে পেরেছে। আপনি কিন্তু মিউজিকের কাজ সৃজিত মুখার্জির ছবিতে সবসময় ভালো হয়, সেটার স্কোপ এই ছবিতে দুর্দান্তভাবে রয়েছে এবং আরও একবার সেটা ভালো হবে যে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কবির সুমনের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের কোলাবোরেশন সেটা কি ম্যাজিক আনতে পারে ছবির মধ্যে, আমরা সেটা খুব ভালো মতো এর আগে দেখতে পেয়েছি। তো এখানেও সেই আশাটাই রাখবো। আর যদি গান সেই লেভেলের হয়ে যায়, এই সাবজেক্ট যা আছে, বাঙালি কিন্তু হল ভরিয়ে দেবে প্রথম কয়েকদিনে। আপনাদের মতামত কি এই টিজারটা দেখে কিরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ ধরুন পরবর্তী ভিডিওতে।